श्रीगुरुभ्यो नमः। निधाय हृदयविश्वेशं विधाय गुरुवन्दनं बालानां सुखबोधाय क्रियते तर्कसङ्ग्रहः। আমরা এবার কিছুদিনের মধ্যেই আহ, যাকে আমরা বলি ভ্যালিড মিনস অফ নলেজ বা প্রমাণের চর্চায় প্রবেশ করব। কিন্তু প্রমাণ যদি জানতে হয় প্রমাণ কাকে বলছি, তাহলে যেটি বুঝতে হবে প্রথমে প্রমাণকে বোঝার আগে, সেটি হচ্ছে জ্ঞান কাকে বলে। এবং সেই জ্ঞান, তার কি কোনো ভেদ আছে, বা তাকে কি কোনোভাবে ক্যাটেগরাইজ করা যায়, সেটি আরেকটি জিনিস, সেটা আমরা দেখব। তো আমরা তর্ক সংগ্রহে কি দেখছি এতদিন ধরে, যে যে কোনো শব্দ ইন্ট্রোডিউস হচ্ছে তাকে আমরা বলছি উদ্দেশ্য বস্তোহ নামমাত্র সংকীর্তনম, বা একটা বস্তুর এটা নাম দিয়ে দেয়া, দ্যাট ইজ জ্ঞানম। নাম দিলাম, আচ্ছা জ্ঞান কাকে বলবো, হোয়াট ইজ জ্ঞানম, তখন একটি লক্ষণ দেওয়া হলো। তো উদ্দেশ্য, লক্ষণ, তারপরে কি হয়, পরীক্ষা বা বিভাগ। তো লক্ষণ দিলাম, লক্ষণ দেওয়ার পরে কি বলবো, যে আচ্ছা এই লক্ষণটি আদৌ ঠিক কি ঠিক না। তারপরে তার আবার সাব ক্যাটেগরাইজেশন করব, মানে সাব ক্যাটেগরাইজেশন যদি করতে হয় জ্ঞানের, তাহলে তো আগে জ্ঞানের লক্ষণ দেখতে হবে সেই লক্ষণটি ঠিক কিনা। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ লক্ষণটি ঠিক হয়েছে, এরপরে ওর ক্যাটেগরাইজেশন করব, উইচ ইজ বিভাগ। তো জ্ঞান আমাদের এসেছে কিসে, গুণের মধ্যে। সর্বব্যবহার হেতু বুদ্ধি জ্ঞানম। এবং তারপরে আমরা স্মৃতির বিষয়ে কিছু কথা বলেছি। আর একটি কথা যেটা বলেছিলাম, যে তদ্ভিন্নম জ্ঞানম অনুভবः সহ দ্বিবিধः যথার্থः অযথার্থশ্চ। এইটুকু আমরা চর্চা করেছিলাম যে স্মৃতির জ্ঞান দুই রকম, তার মধ্যে একটি হচ্ছে স্মৃতি, একটি হচ্ছে অনুভব। স্মৃতি জ্ঞানকে বা কি বলছি, সংস্কার মাত্র জন্যম জ্ঞান। আর অনুভবকে কি বলছি, যে স্মৃতির থেকে বিলক্ষণ বা ভিন্ন, তাকে বলছি অনুভব। মানে এটা কিন্তু একটা নেগেটিং ডেফিনিশন, একটি নেগেটিং ডেফিনিশন দেওয়া হলো এখানে। কিন্তু এবার এই যে অনুভবের কথা বলা হলো, এই অনুভবের আবার একটা সাব ক্যাটেগরাইজেশন করা হচ্ছে, যথার্থः অযথার্থः। যথার্থ বা অযথার্থ, যথার্থ মানে কারেক্ট, অযথার্থ মানে রং, খুব খুব মোটা দাগের কথা বলছি। এবার আমরা আহ, মূল টিকা এবং গ্রন্থে প্রবেশ করব। তো তর্ক সংগ্রহ আমরা গুণ বিষয়ক চর্চাটা করছি, এবং আমরা তার মধ্যেও একটি বিশেষ গুণ জ্ঞানের কথা আগে বললাম, তারপরে স্মৃতি। স্মৃতি হচ্ছে এই জ্ঞান নামক যে গুণ, তার একটি ক্যাটেগরি। আরেকটি ক্যাটেগরি হচ্ছে অনুভব। এবার অনুভব দুই রকমের হয়, যথার্থ অযথার্থ, দিস ইজ অল ফাইন। কিন্তু সেই জ্ঞানের জন্য আরেকটি কথা বলা হচ্ছে, যে এর আবার বা এই অনুভব আবার দুই রকম, যথার্থ অনুভব, অযথার্থ। এটির জন্য আমাদের পদকৃত্যকার একটি কিছু কথা বলেছেন। এখানে চলে আসি। পদকৃত্যকার বলছেন, আমরা এই গত ক্লাসে টিকা যখন দেখছিলাম এই পর্যন্ত শেষ করেছিলাম, এবং এখান থেকে শুরু হবে। তদিতি, তদিতি কি হচ্ছে, তদ ভিন্নম জ্ঞানম অনুভবः। এর আমরা পদকৃত দেখি, তাই এটা আগে বলে দিচ্ছি। স্মৃতিত্ব अवच्छिन्न भिन्नम इति अर्थः। तेन यत्किञ्चित् स्मृतिभिन्नत्वस्य स्मृतौ सत्त्वेऽपि न क्षतिः। घटादौ अतिव्याप्तिवारणाय ज्ञानम् इति, स्मृतिवारणाय
তদ ভিন্নম ইতি। কি বলবার বক্তব্য, যে যদি শুধু এইটুকুই বলি যে স্মৃতি ভিন্নম জ্ঞানম, যদি এইটুকুই বলি যে স্মৃতির থেকে যে ভিন্ন সেই জ্ঞান, স্মৃতি ভিন্নম, যদি শুধু এইটুকু বলি যে স্মৃতি ভিন্নম অনুভবः, তাহলে যে সমস্যাটি আসবে যে স্মৃতি ভিন্নম, হোয়াট অল থিংস আর ডিফারেন্ট ফ্রম স্মৃতি, ঘট পট রাম শ্যাম দুদু মধু সবই তো স্মৃতির থেকে ভিন্ন, তাহলে এর অতিব্যাপ্তি ওইসব জায়গাতেও যাবে, হয়ে যাবে। তাই এই শব্দটি দেওয়ার প্রয়োজন ছিল। কোন শব্দটি দেওয়ার প্রয়োজন ছিল? জ্ঞানম। স্মৃতি ভিন্নম বা তদ ভিন্নম জ্ঞানম, এই কথাটি যে একটি বিশেষ প্রকারের জ্ঞান, এবং জ্ঞান আমি জানি দুই রকমেরই, হয়তো যেই নাকি বলবো স্মৃতি ভিন্নম তাহলে বুঝতেই হবে যে ইট ইজ অনুভবা। আচ্ছা, আরেকটি কথা, যে যদি ঘটাদৌ অতিব্যাপ্তি वारणाय ज्ञानमिति, ঘটাদৌ অতিব্যাপ্তি वारणाय জ্ঞানমিতি, তাহলে এই একটি কথা আগে এলো যে তদ ভিন্নম জ্ঞানম। আরেকটি কথা বলছে স্মৃতি वारणाय তদ ভিন্নম ইতি, যদি শুধু এইটুকুই লক্ষণ দেওয়া হতো যে জ্ঞানম অনুভবः, তদ ভিন্নম জ্ঞানম অনুভবः, বা যদি শুধু তদ ভিন্নম বাদ দিয়ে যদি বলতাম জ্ঞানম অনুভবः, তাহলে ভুল হতো, কারণ জ্ঞানম যখন বলছি তো জ্ঞান তো দুই রকমের, স্মৃতি এবং অনুভব, তাই স্মৃতিতে তখন অতিব্যাপ্তি হতো। তাই কি বলছি যে স্মৃতি वारणाय তদ্ভিন্নম ইতি, তদ্ভিন্নম শব্দটি তাই দিতে হবে যে স্মৃতির থেকে যে ভিন্ন জ্ঞান, তাহলে স্মৃতিতে আর কি তার অতিব্যাপ্তি হচ্ছে না। এই জায়গাটা আর একবার বলবে, আমি ধরতে পারলাম না ঠিক। হুম, কোন জায়গাটা বলো একটু। আহ যে কেন স্মৃতি মানে অন্যান্য এর থেকে আলাদা, ঠিক আছে, সেটা বুঝতে পারলাম না, যে অনুভবের থেকে কেন স্মৃতি আলাদা, মানে পদকৃত্যটা। না না, আমরা তো স্মৃতির আগে ডেফিনিশন করে দিয়েছি যে সংস্কার হুম। মাত্র জন্যম জ্ঞানম স্মৃতি। ঠিক আছে, জ্ঞানের দুই রকম ক্যাটাগরি করা হচ্ছে, তার মধ্যে একটি বলা হচ্ছে স্মৃতি, একটি বলা হচ্ছে অনুভব। এবার অনুভবের জন্য ডেফিনিশন কি দেওয়া হচ্ছে, তদ্ভিন্নম জ্ঞানম অনুভবः। তো যদি তুমি তদ্ভিন্ন বলো, তুমি যদি বলো শুধু তদ্ভিন্নম অনুভবः, তো তাতটা কি এখানে, তাত এখানে হচ্ছে স্মৃতি, স্মৃতির থেকে ভিন্ন যেই জিনিস সে অনুভব। এই লক্ষণের সমস্যা কি, স্মৃতির থেকে ভিন্ন তো রাম শ্যাম যদু মধু সবই, তাই না? একটি দ্রব্য, যে কোনো একটি দ্রব্য তুমি যদি দেখো, কারণ স্মৃতি কি, স্মৃতি হচ্ছে জ্ঞান, জ্ঞান হচ্ছে এক প্রকারের গুণ। তো যে কোনো দ্রব্য, সমবায় বিশেষ সবই তো স্মৃতির থেকে ভিন্ন, ঘটপটও ভিন্ন, তাই না? তাহলে যদি শুধু এইটুকু বলা হতো তদ ভিন্নম অনুভবः, তাহলে সমস্যা হতো যে তোমার তাহলে অতিব্যাপ্তি হয়ে যেত, সবেতেই চলে যেত লক্ষণ। তাই কি বলা হলো জ্ঞানম, যে নাকি জ্ঞানম বললাম। এবার জানি যে জ্ঞানই একমাত্র জিনিস যেখানে এই দুই রকম, জ্ঞানের আবার শুধু দুই রকমেরই ক্যাটাগরি হয়, স্মৃতি এবং অনুভবা। তাদ ভিন্নম জ্ঞানম যখন বললাম, তো এমন জ্ঞান যে স্মৃতির থেকে ভিন্ন, তাহলে সেটা কি হবে, সেটা অনুভবই হবে। এবং আরেকটি কথা কি বলা হচ্ছে, যে যদি বলতাম যে জ্ঞানম, জ্ঞানম অনুভবः, জ্ঞানম অনুভবः, তাহলে কি হতো, তাহলে জ্ঞান, জ্ঞান তো দুই রকমের হয়। তাহলেও অতিব্যাপ্তি হয়ে যেত, কারণ হ্যাঁ, স্মৃতি তো নয়, স্মৃতিও এক ধরনের জ্ঞান কিন্তু এটা নয়, সেই জন্য অতিব্যাপ্তি হয়ে হয়ে যেত। যেত। তো এই সমস্যাটাই এখানে আর কি আসছে। তো আচ্ছা, এই লাইনটা একটু শুধু বলে দিই, স্মৃতিত্ব অবচ্ছিন্ন ভিন্নম ইত্যর্থः। আহ এই তদ্ভিন্নম মানে কি, যার মধ্যে এই স্মৃতিত্ব ব্যাপ্ত নয়, এই স্মৃতিত্ব নামক যে গুণ বলতে পারো, এ যার মধ্যে ব্যাপ্ত নয়, যা স্মৃতিত্ব দিয়ে অবচ্ছিন্ন নয়, মানে বা এইভাবে দেখো আমরা যেরকম যখন আমরা
ইয়ের কথা বলছিলাম, বেদান্তে যখন বেদান্ত সার দেখছিলাম তখন আমরা বলতাম যে অবচ্ছিন্ন আর অবচ্ছেদক, রাইট? তো অবচ্ছেদক কে হচ্ছে? অবচ্ছেদক হচ্ছে যে জিনিসটা কি লিমিটেড করে দেয়। জ্ঞান, জ্ঞানের একটি অবচ্ছেদ হতে পারে স্মৃতি, এবং স্মৃতি দিয়ে যে স্মৃতিত্ব দিয়ে যে অবচ্ছিন্ন জ্ঞান, স্মৃতিত্ব জাতি দিয়ে যে অবচ্ছিন্ন জ্ঞান, জ্ঞানম, which is covered or which is related to or by the smrititva jati, that particular jnanam is called smriti। এবং তার থেকে যে ভিন্ন, তাকে বলছি আমি অনুভব। তো এখানে ইনি এই অবচ্ছিন্ন অবচ্ছেদকের কনসেপ্টটা এনেও এই তদ ভিন্নম কথাটির অর্থ করেছেন। তো আচ্ছা, আরেকটি কথা আসছে মূল গ্রন্থে এখানে, যে তদ ভিন্নম জ্ঞানম অনুভবঃ এলো, এবার তারপরে বলা হচ্ছে সাহা দ্বিবিধঃ যথার্থঃ অযথার্থশ্চ। এর এবার ব্যাখ্যা করতে হবে। তো দুই রকমের আছে, যথার্থ অযথার্থ। এবং যথার্থ জ্ঞান কি রকম? তদ্বতি তৎপ্রকারকঃ अनुभवः यथार्थः। তদ্বতি তৎপ্রকারকঃ अनुभवः यथार्थः। এর অর্থ কি? তদ্বতি তৎপ্রকারকঃ अनुभवः यथार्थः। তো আগে তো এই কথাটি বলি যে আহ, যথার্থ অনুভব কি? যেই বস্তু যেখানে আছে তাকে সেখানেই জানা, তাকে বলা হচ্ছে, আমি খুব সহজ মানে এমনি জাস্ট একটা কোলোকিয়াল বাংলায় বলে দিচ্ছি, যে যেই বস্তু যেখানে আছে তাকে সেখানেই জেনে নেওয়া, তাকে একে বলা হচ্ছে যথার্থ অনুভব। যেমন যথা রজতে, যথা রজতে যেমন রূপতে ইদম রজতম ইতি জ্ঞানম। যেমন কি বলছেন? যথা রজতে, রজতে যেমন, ইদম রজতম এইটি রজত, এই জ্ঞানটি হওয়া। সাইব প্রমা উচ্যতে, তাকেই আমরা ঠিক ঠিক প্রমা বলি বা ঠিক জ্ঞান বলি। আচ্ছা, তো এই তদ্বতী তৎপ্রকারক, তো প্রথমে তো তৎ শব্দটি কি, তদ্বতী কে হচ্ছে, আর তৎপ্রকারক কাকে বলবো, এটি বুঝতে হবে। আবার টিকায় তদ্বতী ইতি, এই তদ্বতী যে বাক্যটি এলো তার এখানে কথা হবে এবার। তদ্বতী তৎপ্রকারঃ यस्य सः तथा इति अर्थः। তো আগে বুঝে নিতে হবে, আরেকটি কথা আসছে তদ বিশেষ্য, তদ্বদ বিশেষ্যকঃ তৎপ্রকারকঃ ইতি यावत्। আচ্ছা, এবার ধরতে পারবো। তো কি বলা হচ্ছে তৎ, তৎটি কি জিনিস? যে কোনো পদার্থে যেই ধর্মটি থাকে তাকে বলা হচ্ছে তৎ। তদ্বান, ধর্মযুক্ত যে ধর্মী, তাকে বলা হচ্ছে তদ্বান। প্রকার কাকে বলা হচ্ছে? প্রকার হচ্ছে একটি বিশেষণ। তো এই যে বলা হলো যথা রজতে ইদম রজতম ইতি জ্ঞানম, এই যে কথাটি বলা হলো, তো এখানে তৎপদ দিয়ে কি বুঝবো? তৎপদ দিয়ে বুঝবো রজতে যে রজতত্ত্ব রূপ ধর্ম আছে, রজতে রজতত্ত্ব রূপ যে ধর্ম আছে তাকে বলবো তৎ। তদ্বান, এই রজতে এই যে রজতত্ত্ব রূপ ধর্মটি আছে, তাই রজত হচ্ছে ধর্মী, তাই তাকে বলবো তদ্বান, তাতে ওয়ান হু হ্যাজ ইট। এবার ইটটা ডিপেন্ড করে হোয়াট ইজ দ্যাট ইট, ইট ইজ দ্যাট তৎ, ইট ইজ দ্যাট তৎ, দ্যাট ইজ দ্য রজতত্ব ধর্ম। এবং কি বলা হচ্ছে যে তদ্বান বা রজতত্ত্ববান,
ধর্ম বা রজতত্ত্ব ধর্মযুক্ত যে পদার্থ, সে হচ্ছে রজত। কেন? কারণ রজতত্ত্ব কোথায় থাকে? একমাত্র রজতেই থাকে, অন্য জায়গায় থাকতে পারে না। এবার এই রজতে যে রজতত্ত্ব প্রকারক তদ্বতী, রজতত্ত্ব প্রকারক তৎপ্রকারক বা রজতত্ত্ব বিশেষ যুক্ত যে জ্ঞান হয়, তাকেই বলা হচ্ছে যথার্থ জ্ঞান। আচ্ছা, এখানে আরো কিছু কথা বলে রাখি। এই কথাগুলো তোমার টিকাতে লেখা নেই, কিন্তু একটি উদাহরণ দিচ্ছি। ধরো, তাদওয়াত, তাদওয়াত কে হচ্ছে যার মধ্যেই ধর্মটি আছে, ধর্মী, এবং তৎ কি হচ্ছে ধর্ম। তো দুজন যদি, তো এই দুই স্থানেই কি হচ্ছে, এই দুই স্থানেই তৎপদ দিয়ে যুক্ত বা বিশিষ্ট একটি পদার্থেরই বা বস্তুরই গ্রহণ হচ্ছে। তো রজতে রজতত্ত্বেরই জ্ঞান হবে, এবং তার মানে যদি রজতে রজতত্ত্বের জ্ঞান না হয়ে যদি গঙ্গার জ্ঞান হয়ে গেল তোমার, তাহলে তাকে কি বলবো? যথার্থ জ্ঞান নয়, তাকে বলবো ভ্রম। তো রজতে এই রজত, এটি রজত, এই জ্ঞানটি হওয়া, তাকে বলা হচ্ছে যথার্থ জ্ঞান। রজতত্ত্ব কি হচ্ছে? বিশেষণ। রজত হচ্ছে বিশেষ্য। রজতত্ত্ব যুক্ত রজত, ধর্মযুক্ত ধর্মী। তাই রজতত্ত্ব হচ্ছে বিশেষণ, রজত, আর রজত হচ্ছে বিশেষ্য। এবার এই কথাটাই এখানে মানে খুব অল্পের মধ্যে বলা আছে। কি বলছেন? স্মৃতি বারণায় অনুভব ইতি, স্মৃতি বারণায় অনুভব ইতি। তো এর অর্থ কি হচ্ছে? তো স্মৃতিও তো যথার্থ হতে পারে। তুমি একটা জিনিস জেনেছিলে যে হাইপোটেনিউসের ফর্মুলা হচ্ছে এস স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি আগে জেনেছিলে, তোমার এখনো মনে আছে, প্রুফটা মনে না থাকলেও। তো তোমার তো যথার্থ স্মৃতি হচ্ছে। তো যথার্থ স্মৃতিতে যাতে অতিব্যাপ্তি না হয়, তাই জন্য কি বলা হলো? তদ্বতী তৎপ্রকারকঃ অনুভবঃ, অনুভবঃ শব্দটি দেওয়া হলো। তা না হলে, যদি অনুভব না বলা হতো, তাহলে এটি কি হতো? এটা তাহলে যথার্থ স্মৃতির দিকেও চলে যেত। আরেকটা কথা, অযথার্থ অনুভব বারণায় তদ্বতী ইতি। আরেকটি কথা যেটা বলা হচ্ছে যে অযথার্থ অনুভব, এতে যদি অতিব্যাপ্তি আটকাতে চাও, তাহলে তদ্বতী শব্দটি ব্যবহার করতে হচ্ছে। যা তো বলবার বক্তব্য কি? তদ্বতী, তদ্বতী, তদ্বতী শব্দের অর্থ হচ্ছে এই যে রজতে রজতত্ত্ব থাকা, এবং সেই রজতত্ত্ব যুক্ত রজতে তদ্বতী, তদ্বান, তদ্বান শব্দ যে আছে, তদ্বান শব্দ, এই তদ্বৎ শব্দ থেকে তদ্বান আসছে, প্রথমা বিভক্তি। সপ্তমী বিভক্তি হচ্ছে অধিকরণ, তাই বলা হলো তদ্বতী। কি বলো? তদ্বতী। আমরা যেমন বলি গুরুতে দেবতা বুদ্ধি করতে হবে, ইষ্ট বুদ্ধি করতে হবে, তাহলে গুরু কি হলেন? গুরুতে কি হলো? এই শব্দটি, এটা তোমার হয়ে গেল সপ্তমী, তাই তো? অধিকরণ কারক। তো বাংলাতেও আছে এই একইভাবে। তো এবার আহ তদ্বতী, এই রজতে অধিকরণ কারক, তৎপ্রকারক জ্ঞানম, এতে এই রজতত্ত্বযুক্ত রজতে ইদম রজতম, এই জ্ঞানটি যে তোমার হলো, তো তাই কি বলা হচ্ছে? তদ্বতী। এই শব্দটি কেন রাখা হলো? এই অযথার্থ অনুভবকে আটকানোর জন্য। তারপরে আরেকটি কথা বলা হচ্ছে, निर्विकल्पके अतिव्याप्ति वारणाय तत्प्रकारक इति तदभावेति।
নির্বিকল্পকে অতিব্যাপ্তি বারণায় তৎপ্রকারক ইতি তদ্ভাবে ইতি। এখানে একটি শব্দ বুঝতে হবে, এই কিন্তু তোমার এই যোগের নির্বিকল্প সমাধি নয়, এখানে নির্বিকল্প এবং সবিকল্প জ্ঞানের কথা হবে, এবং এই বিষয়ে আমরা পরে অনেক চর্চা আছে তর্ক সংগ্রহে। তো নির্বিকল্প জ্ঞান মানে কি? যদি আমি বলি যে দেবদূতি আছে, এইটুকু যদি জ্ঞান হয়, তাহলে বলবো যে দিস ইজ নির্বিকল্প জ্ঞান। তোমার শুধু অস্থি মাত্র জ্ঞান হচ্ছে, অস্থি মাত্র জ্ঞান হচ্ছে। এবার যদি বলা হয় কীদৃশাহ, কেমন সেই দেবদূতি, কীদৃশাহ দেবদ্যুতি, যদি এইভাবে বলি কেমন সে, তুমি যদি বলো ফতুয়া পড়া দেবদূতি, তাহলে কি হবে? তাহলে সেটি হয়ে গেল সবিকল্পক জ্ঞান। বা যদি বলো যে না, মাথায় টুপি পরা, হাতে দুটো বই নেয়া, তাহলে তুমি এখানে এবার তুমি সেই জ্ঞানে কতগুলি তুমি এবার ডেসক্রিপশনসও অ্যাড করছো। তো এতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য কি বলা হচ্ছে? তৎপ্রকারক ইতি। এর মানে কি? যদি আমি বলি যে দেবদূতি লাল রঙের জামা পরে আছে, লাল, যদি আমি বলি রক্তবর্ণ রক্তবর্ণ আহ ধরো শার্টের, আবার আমি সংস্কৃত নিজেই আমি এখন ভুলছি যে শার্টের জন্য সংস্কৃত কি হবে। এনিওয়ে, যদি বলি যে শ্বেত বস্ত্র, হ্যাঁ তো বস্ত্র বলে দিই আপাতত, শ্বেত বস্ত্র বিশিষ্ট দেবদ্যুতি, অথবা শ্বেত বস্ত্র विशिष्ट देवद्युतेः জ্ঞানম বর্ততে মম মনসি। আমার মনে এরকম একটি জ্ঞান হচ্ছে যে তুমি তো এই রকম শ্বেত বস্ত্র বিশিষ্ট বা শ্বেত বস্ত্র প্রকারকও একটি দেবদূতির জ্ঞান হচ্ছে। তো আমি তো এখানে কতগুলো আরো অ্যাড করছি, এখানে তো আর শুধু জ্ঞানটি আমার এতে লিমিটেড নয় যে দেবদূতি আহ আহ, আছে, এখানে আমি বলছি সেই শ্বেত বস্ত্র বিশিষ্ট। তো তাই তৎপ্রকারকও জ্ঞান হচ্ছে, এটা এক প্রকারের, তাই না? আমি যদি বলি যে এবং কেন হবে সেটা, আমি যদি আজকে যদি দেখি যে তুমি সাদা জামা পরেছো, আমি বলছি তুমি সাদা জামা পরেছো, মানে তুমি পরেওছো আর আমি তাই দেখছি, তাহলে এটি যথার্থ অনুভব হয়ে গেল। এবার যদি আমি সাদার জায়গায় লাল দেখি, তাহলে কি বলবো? তাহলে বলবো যে আচ্ছা, আমার তো তাহলে ভুল হয়ে গেল, সেটা অপ্রমা হয়ে গেল। এবার এই যে সাদা জামাটি যে তুমি দেখলে, মানে আমি দেখলাম তুমি সাদা জামা পরেছো আর আমিও ঠিক ঠিক দেখে নিলাম, এইটি কি রকম জ্ঞান? এটি তো শুধু দেবদূতির অস্থি মাত্রতার জ্ঞান হচ্ছে না, দেবদূতির কতগুলো আরো বিশেষণ আমি যুক্ত করছি, তৎপ্রকারক দেবদূতির জ্ঞান হচ্ছে এখানে। কিন্তু সেটি তো নির্বিকল্প জ্ঞানের ডেফিনিশন নয়, আমরা আগেই বললাম যে নির্বিকল্প জ্ঞান কেমন, যেখানে শুধু অস্থি মাত্র জ্ঞান হচ্ছে। তাই নির্বিকল্প জ্ঞানে যাতে, এবং এটাও তো এক প্রকারের জ্ঞান, যথার্থ অনুভব হতেই পারে। ধরো তুমি বাড়িতে এসেছো, আমার বাড়িতে বেল বাজিয়েছো, এবং আমি তোমার পায়ের মানে জুতোর আওয়াজ শুনেই চিনতে পেরেছি যে তুমি, ধরো আমি চিনতে পেরে গেলাম, তখন কি হচ্ছে? তখন তো আমি তো তোমাকে দেখছি না, কিন্তু আমি জানি যে দেবদূতি আছে, এটুকু আমি জানি যে দেবদূতি আছে। এই যে অস্থি মাত্রতার আমার একটা জ্ঞান হলো, একে কি বলছি? একে বলছি নির্বিকল্প জ্ঞান। আমি তারপরে দরজা খুললাম, দরজা খুলে তোমাকে দেখে নিলাম, দেখে বলছি আচ্ছা, সাদা জামা পরে এসেছে, লাল জামা পরে এসেছে, হলুদ জামা পরে এসেছে। তো এই নির্বিকল্প জ্ঞানে অতিব্যাপ্তি আটকানোর জন্যই তৎপ্রকারক শব্দটি দেওয়া হয়েছিল, তদ্বতী তৎপ্রকারক। তো এই কথাটি এখানে এলো। আরেকটি কথা আসছে, কি? মূল গ্রন্থে আবার দেখি, তদভাববতী তৎপ্রকার, সরি, তদভাববতী তৎপ্রকারको अनुभवः अयथार्थः। যেটি যেখানে নয়, তদভাববতী, একটা ছিল তদ্বতী, একটি হচ্ছে তদভাববতী। শুক্তি, সিশেল, তাতে সিলভার বা রজত নেই,
তো সেখানে সে তো রজতত্ত্ব বিশিষ্ট হলো না বা রজতত্ত্ববান হলো না, তো সে তদ্বান হলো না, সে তদভাববান হয়ে গেল। তাদের রজতত্ত্বের অভাব আছে এই সুক্তিতে। তো তাদা ভাববতী, যার মধ্যে যেটি নেই তাতে সেই জ্ঞান, তাতে এইরকম জ্ঞান হওয়া যে এই রজতে বা সরি এই সুক্তিতে রজত আছে, তো সেই এই সুক্তিটি রজতত্ত্ব প্রকারক। তাই যদি এই রকম জ্ঞান হয়ে যায় তাহলে তাকে কি বলা হচ্ছে, এই রকম অনুভবকে কি বলা হচ্ছে, অযথার্থ। তাই বলা হচ্ছে যথা সুপ্তৌ ইদম রজতম ইতি জ্ঞানম সা এব, তাকেই সা, সা এব, এখানে হবে সা এব অপ্রমা ইতি উচ্যতে। সা এব, তাকেই এই রকম জ্ঞানকেই কি বলা হচ্ছে, অপ্রমা, নন ভ্যালিড অর রং নলেজ। এবং এরপরে আমরা চলে আসি আহ, আমাদের পদকৃত্যে। আবার কি বলা হচ্ছে, তদভাব ইতি, দেখো সব জায়গায় ওরা বোল্ড করে, এখানে প্রিন্টিং মিস্টেক আছে, বোল্ড করেনি। তদভাব ইতি, এখানে কি বলা হচ্ছে, তদভাববদ বিশেষ্যক তৎপ্রকারকः अनुभवः अयथार्थानुभवः इत्यर्थः। তো বলবার বক্তব্যই যে যেই বস্তুটি তদভাববৎ, যাতে এই সুক্তিতে রজতত্ত্ব তো নেই, এবং সে কেমন, তদভাববৎ বিশেষ্যক, সে কেমন বিশেষ্য, যাতে এর অভাব আছে, এই রজতত্ত্ব রূপ বিশেষণের অভাব আছে, কিন্তু তা হলেও তাতে তৎপ্রকারক, সেই যে তৎ সিলভার, তার জ্ঞানটি হচ্ছে। এই যদি হয় সেই অনুভবকে কি বলা হচ্ছে, অযথার্থ অনুভব। যথা সুক্তৌ রজতম ইতি জ্ঞানম, উদাহরণ তো আগেই আমরা দেখেছি এটা। আর স্মৃতি বারণায় অনুভব ইতি, যদি তুমি এখানে অনুভব শব্দটি না ব্যবহার করো তাহলে এটি অযথার্থ স্মৃতিও হতে পারে। তুমি আগেও একটি জিনিস ভুল জেনেছিলে এবং তার স্মৃতি তোমার মনে ভাসলো, এবং তুমি সেটা এখনো ভুলই জানছো, তোমার মনে সেই ভুল স্মৃতিতেই রয়ে গেছে। তো এই অযথার্থ স্মৃতিতে অতিব্যাপ্তিকে আটকানোর জন্য অনুভব শব্দ দেওয়া হলো। আরেকটি কি বলা হচ্ছে, যথার্থানুভাবে অতিব্যাপ্তি নিরসনায় তদভাববতী, যদি এটা না বলা হতো, তদভাববতী যদি না বলা হতো, শুধু যদি এটাও বলো তৎপ্রকারকা, তৎপ্রকারকা বললে তো এর অতিব্যাপ্তি তদ্বতীতেও চলে যেতে পারতো। তাই যথার্থ অনুভবেও এর অতিব্যাপ্তি যেত। তাই তদভাববতী শব্দটি প্রয়োগ এখানে করা হলো। এবং নির্বিকল্প বারণায় তৎপ্রকারক ইতি, দিস গোজ দ্য সেম অ্যাজ বিফোর। তো এখানে আর কিছু বলার নেই। তো এই হলো কথা। এবার আরো কিছু ব্যাখ্যা করছেন গ্রন্থকার। যথার্থানুভবः চতুর্বিধः, এই দেখো এবার আস্তে আস্তে কিন্তু আমরা ঢুকছি আসল জায়গায়। এর পরেও কিছু কথা আসবে, কারণ কাকে বলে, সরি, করণ কাকে বলে, সমবায় কাকে বলে, এই বিষয়ে চর্চা হবে। কিন্তু ইটস আ টিজার টু হোয়াট উই উইল সি ভেরি সুন। তো যথার্থানুভবः চতুর্বিধः, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ ভেদাত। যথার্থ অনুভব চার রকমের হয়। প্রত্যক্ষ দেখো এই জায়গাটা কিন্তু একটু খেয়াল করতে হবে। প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ, এরা হচ্ছে প্রমাজন্য যে জ্ঞানটি হলো তোমার। এই প্রমাটি যে প্রমাণের মাধ্যমে হচ্ছে তাদেরকে কিন্তু অনুমিতি, উপমিতি, শাব্দ বলা হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। ঠিক আছে? তো প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ, এরা হচ্ছে সেই প্রমাণ থেকে উৎপন্ন প্রমা। কেমন প্রমা, এই প্রমা হচ্ছে যথার্থ অনুভব, চার রকমের: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শব্দ। তৎ কারণম আপি চতুর্বিধম, তার করণও চার রকমের হয়।
प्रत्यक्ष अनुमान उपमान शब्द भेदात। আচ্ছা, এখানে কতগুলি আরো ইন্টারেস্টিং আসবে, কথা আসবে, সেগুলো আমি একটু বলে দিই তোমাদেরকে। মানে এই জায়গাটা একটু ডিসকাশনটা দরকার, কারণ এর বেসিসেই যত রকম দ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত এবং বিশিষ্টাদ্বৈত, যত রকম আর কি আমরা দার্শনিক ভেদগুলো বলে থাকি, দার্শনিক প্রস্থানগুলো বলে থাকি, সেটি এখান থেকেই আসছে। তো একটু এখানে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। আমি কিছু কথা এখানে বলবো, এরপরে আমরা করণ এবং সমবায়ে যাব। ওটাতে হয়তো আরো দুটি ক্লাস প্রয়োজন হবে, দুটির বেশিও হতে পারে। তারপরে আমরা ডাইরেক্টলি প্রমাণে ঢুকছি। তো পদকৃত্যকার কি বলছেন ওখানে, এখানে দেখো উনি এখানে কি করছেন, এখানে উনি কিন্তু বিভিন্ন দার্শনিক প্রস্থানরা কোন কোন মিনস অফ নলেজকে অ্যাকসেপ্ট করেন তার কথা বলছেন। প্রথমেই কি বলছেন, চার্বাকাহা কি করছেন, চার্বাকরা কি করছেন, যথার্থানুভবঃ প্রত্যক্ষমেব ইতি। চার্বাকাহা, যথার্থ অনুভব একমাত্র প্রত্যক্ষ প্রমা দিয়ে হয়। একটা জিনিস লাল রঙের বাক্স, তাকে লাল রঙের বাক্স রূপেই জানলাম, প্রত্যক্ষ চোখে চাক্ষুষ করলাম। তো এই যে প্রত্যক্ষ জন্য প্রত্যক্ষ প্রমা, তাকে বলা হচ্ছে যথার্থ অনুভব। এরপরে কি বলা হচ্ছে, অনুমিতিহি अपि इति काणाद बौद्धाः। अनुमितिः अपि इति काणाद बौद्धाः। আচ্ছা, আরেকটি কথা আসছে, আহ অনুমিতি। অনুমিতি হচ্ছে অনুমান করা, প্রত্যক্ষ। আচ্ছা, এদের আমরা পরে আবার দেখবো এদের মানে কি, কিন্তু আহ অল্প বলে দিই। অনুমান মানে হচ্ছে যে আহ যেমন আমি যদি একটি পাহাড়ে দেখলাম, আমি ট্রেন দিয়ে যাচ্ছি, দেখলাম দূর একটি পাহাড় থেকে ধোঁয়া বেরোচ্ছে। তো আমি বললাম পর্বত বহনিমান, পর্বতে আগুন লেগেছে, পাহাড়ে আগুন লেগেছে। তা কারণ বলা হবে যে না কেন বলছো এটা, তখন বলবো ধূমাবাতবাত, ধোঁয়া উঠছে। আচ্ছা, ধোঁয়া উঠলেই কি আগুন হয়? তার জন্য একটি একটি ব্যাপ্তি জ্ঞান, একটি রিলেশনের দরকার হবে, যে যেখানে যেখানে আহ আহ, ধোঁয়া থাকে সেখানে সেখানেই আর কি অগ্নি থাকে। এই রকমের একটি আহ ব্যাপ্তি জ্ঞান হবে, বা এরকম একটি রিলেশন আমরা দেখবো। ব্যাপ্তি কাকে বলে এটার বিষয়ে চর্চা করব অবশ্যই যখন আমরা অনুমানের দিকে এগোবো। কিন্তু মোট কথা এই, যে একটি জ্ঞান হলো। তো তারপরে বলা হলো যে আচ্ছা তুমি কি করে বলছো যে যেখানে যেখানে আহ, আগুন সেখানে সেখানেই, মানে যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানেই আগুন হবে। আচ্ছা, তার জন্য একটু উদাহরণ দিতে হবে। তো উদাহরণ কি দেবো, বলবো যথা মহানসে। বলবো যে যেমন আমার বাড়ির রান্নাঘর, সেই রান্নাঘরে যেখানে দেখি ধোঁয়া উঠছে তার মানেই মা রান্না করছেন, বা যিনি করছেন আর কি রান্না এখন তো। হ্যাঁ, তো সেটি একটি জিনিস বলা যায়। এবার তাহলে কি হলো, তাহলে আহ এইভাবে আমি করছি অনুমিতি, অনুমান করছি। কি করছি, অনুমান। এরপরে আরো কতগুলো বিষয় আছে। অনুমান করলাম আমরা, এরপরে আসছে উপমিতিহি ইতি, উপমিতিহি अपि ইতি নৈয়ায়িক দেশিনঃ। যারা নৈয়ায়িকগণ, আচ্ছা এরা কাণাদ বৌদ্ধাহ কারা, দেবদূতি, এই কাণাদ কারা? এরাই বৈশেষিক তো। বৈশেষিক, ঠিক আছে। বৌদ্ধাহ, বুদ্ধের আহ কতগুলি মতবাদ আচার্য শঙ্কর খণ্ডন করেছেন, মানে বুদ্ধের না, বৌদ্ধ দর্শনের কি কি করেছেন, সৌত্রান্তিকা, বৈভাষিকা, যোগাচার আর মাধ্যমিকা। এই মাধ্যমিক দর্শনের মানুষ ছিলেন আমাদের নাগার্জুন। তো এদের কথা এখানে সাধারণত বলা হয়। তারপরে কি বলা হচ্ছে, উপমিতিহি ইতি নৈয়ায়িকা দেশিনঃ।
উপমান তাহলে কি আরেকটি প্রমাণ? এরা বা উপমিতি জ্ঞান কি কোত্থেকে আসছে, উপমিতি প্রমা কোত্থেকে আসছে, বা উপমিতি নামক যথার্থ অনুভব কোত্থেকে আসছে? উপমান নামক প্রমাণ থেকে। তাহলে উপমান প্রমাণ কাকে বলবো? এখানে একটি প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ উপমানা। তারপরে আরো কিছু কথা আসছে, কিন্তু উপমান আমি কাকে বলবো? তো উপমানের জন্য বলা হলো, উপমান শব্দে একটি কথা আসছে, উপমান শব্দেই দুটি কথা আসছে। একটি হচ্ছে মানে একটি কথা হচ্ছে উপমা, তাই তো? উপমা, উপমা শব্দটি এখানে আসছে। তো উপমান মানে কি? উপमीयते अनेन इति उपमानम। उपमीयते মানে something about which I am talking with some approximation। এর একটি খুব, আমি নিজেও দেখিনি এরকম কোনো জানোয়ারকে, কিন্তু একটি প্রসিদ্ধ উদাহরণ দেওয়া হয় গাওয়ায়। গাওয়ায় বলে একটি জানোয়ারের। গাওয়ায় মানে সাধারণত আমরা নিই অ্যান্টিলোপ, কিন্তু আমি অ্যান্টিলোপ চোখে দেখিনি কেমন দেখতে হয়, বা হয়তো ছবি দেখেছি, জানতাম না তখন যে এটাকে অ্যান্টিলোপ বলে। তো বলছে যে অ্যান্টিলোপ হয়। তুমি যদি বলি যে, তোমাকে যদি বলি এখন তোমাদের মধ্যে দুজনকে যে এবার একটু জঙ্গলে যান, জঙ্গলে গিয়ে আহ এই অ্যান্টিলোপ বা গাওয়াইয়ের জন্য একটু আমরা তুমি একটু খোঁজ খোঁজ রেখো। তখন প্রশ্ন হতে পারে যে এই গাওয়াই কি জিনিস? তখন আমি আমি নিজেও খুব বেশি ভালো ডিসক্রিপশন দিতে পারছি না, আমি এটুকু বললাম গরুর মতো দেখতে হয়। তো এবার এই যে কথাটি বলে দিলাম, এতে মাথায় কি এলো? গরুর সাইজ, গরুর চেহারা ইত্যাদির একটি ছবি আমার মনে থাকলো। তো গাওয়াই কেমন দেখতে হবে তার একটি ইনডাইরেক্ট বা একটি অ্যাপ্রক্সিমেট বা একটি ইনডাইরেক্ট নলেজ আমার এখন আছে। তো যেই নাকি আমি গাওয়াই দেখলাম, তখন আমি কি করলাম, ও এই তো গরুর মতো দেখতে, আচ্ছা তার মানে দিস ইজ গাওয়াই। ঠিক আছে। আচ্ছা তাদেরকে আমি তাহলে গরুই ভাববো না, গরুও ভাববো না। তার কারণ আমি বলছি গরুর মতো দেখতে, কিন্তু ঠিক ঠিক গরুও নয়, তাই গরুও ভাববো না। তো গাওয়াই, তখন বুঝে যাবো দিস ইজ গাওয়াই অনলি। ঠিক আছে। এবার এই যে উপমান, এর প্রয়োগ আমাদের বেদান্তেও হয়। আমরা একে আরেকটা জিনিস বলি, এটাকে আমরা বলি দৃষ্টান্ত বা দৃষ্টান্ত সদৃশম, সামথিং উইচ ইজ অলরেডি নোন। তো দৃষ্টান্ত সদৃশম মানে কি? দৃষ্ট মানে কি? দৃষ্ট মানে হচ্ছে সামথিং উইচ ইজ অলরেডি নোন। তো দৃশ ধাতুতে ত প্রত্যয় লাগালে দৃষ্ট শব্দটি তৈরি হয়, দৃষ্ট। এবং তারপরে কি বলা হচ্ছে, দৃষ্ট, দৃষ্ট সদৃশ, যেটি আগে আমি দেখে নিয়েছি, যেমন গরু, তার মতো কিছু একটা। আচ্ছা। তো এবার এই দৃষ্টান্ত একটু, এই দৃষ্টান্ত কেমন হতে হবে? এই দৃষ্টান্তকে হতে হবে প্রসিদ্ধ। এই দৃষ্টান্তকে হতে হবে প্রসিদ্ধ, মানে আমি যদি বলি যে গরুর মতো কিছু একটা দেখতে, তাহলে আমাকেও জানতে হবে যে গরু কাকে বলে বা গরু কেমন দেখতে, তোমাকেও জানতে হবে। তা না হলে এর কোনো মানে হয় না। And it should be approximately equal to what? The Darshtanta, the object that I am searching for. তো কিছু সাদৃশ্য থাকতে হবে। আমরা বেদান্ত সারে অনেকবারই কথা বলেছি এটা নিয়ে, যেখানে আমি বলতাম যে আচ্ছা দৃষ্টান্ত এবং দার্ষ্টান্তিকে কিন্তু কোনো প্রকারে আমরা যাতে মানে গুলিয়ে না ফেলি, যে দুটির মধ্যে সমানতা আছে বলেই আমি দৃষ্টান্তটি দিলাম, কিন্তু দুটি এক হয়ে যায় যদি সব ক্ষেত্রেই, তাহলে আর দৃষ্টান্ত দার্ষ্টান্তিকের কোনো ভেদ থাকবে না। তো এই কথাটি আমি বেদান্তে আগেও বলেছি, মানে বেদান্ত সারের ক্লাসে। আচ্ছা, এবার কি বলা হচ্ছে?
শাব্দমিতি নৈয়ায়িকাহ। আচ্ছা, উপমিতির বিষয়ে একটি কথা বলে দিই। আচ্ছা, এখানে নৈয়ায়িকা একদেশিনাহ, এখানে কি বলছে, নৈয়ায়িকগণ, নৈয়ায়িকদের মধ্যেও সবাই কিন্তু উপমিতি মানেন না, একটি বিশেষ ঘরানা তারা উপমিতি মানেন। তাই নৈয়ায়িকা একদেশিনাহ, নৈয়ায়িকদের মধ্যে কিছু লোকেরা এরকমটি মানেন বা মনে করেন যে উপমিতি নামক জ্ঞানকে তারা যথার্থ অনুভব হিসাবে মানেন এবং বলেন যে যথার্থ অনুভবের একটি ক্যাটেগরি আছে উপমিতি জ্ঞান নামক। এরপরে কি, এরপরে শাব্দম আপি ইতি নৈয়ায়িকাহ। শাব্দম ইতি আপি নৈয়ায়িকাহ মানে শব্দ প্রমাণকে সব নৈয়ায়িকই মানেন, বা এই যে শাস্ত্র বাক্য, তার বিষয়ে কথা হচ্ছে, শাস্ত্র বাক্য বা আপ্ত পুরুষের কথা। অর্থাপত্তি আপি ইতি প্রাভাকরাহ। অর্থাপত্তি একটি প্রমাণ আছে। অর্থাপত্তি মানে কি তাহলে, হোয়াট ইজ অর্থাপত্তি? অর্থাৎ আপত্তি, অর্থাপত্তি, অর্থাৎ মানে বাই ইমপ্লিকেশন, আপত্তি মানে টু অ্যারাইভ অ্যাট, নলেজ অ্যারাইভড অ্যাট বাই ইমপ্লিকেশন, এটাকে আমরা বলতে পারি অর্থাপত্তি। এটিকে কারা মানছেন? প্রাভাকরাহা। এই প্রাভাকরাহা কারা? যারা বেদান্তে, যারা বেদ বাক্যের ব্যাখ্যা করতেন, তাদের মধ্যে, বেদ বাক্য বলতে বেদের কর্মকাণ্ডমূলক বাক্য, বেদান্ত বাক্য নয়, কর্মকাণ্ডমূলক বাক্যের যারা ব্যাখ্যা করতেন এবং মনে করতেন যে বেদের মূল কাজই হচ্ছে কর্মকাণ্ডে মানুষকে প্রবৃত্ত করা, এছাড়া বেদে অন্য যে কোনো বেদান্ত বাক্য যদি দেখো সেইগুলিকেও প্রয়োগ করতে হবে কর্মকাণ্ডে অর্থবাদ হিসাবে। তো অর্থবাদ বলতে কর্মকাণ্ডেরই প্রশংসামূলক বাক্য, এইভাবে দেখতে হবে। তো যারা এই কর্মকাণ্ডমূলক ব্যাখ্যা বেদের করেছেন তাদেরকে বলা হচ্ছে পূর্ব মীমাংসক। এই মীমাংসা শব্দের মানে হচ্ছে পূজিত বচন বিচার, পূজিত বিচার, বেদের বাক্যের ইন্টারপ্রিটেশন যারা করছেন। তো এদের মধ্যে একটি ঘরানা হচ্ছে প্রাভাকর, তারা আরেকটি প্রমাণ মানছেন, অর্থাপত্তি। অর্থাপত্তি মানে, যদি একজনকে আমি এরকম দেখি যে দেবদত্ত বলে একটি আমাদের বন্ধু, সেই দেবদত্ত আহ বলে যে সে সকালে কিছুই খায় না, পুরোপুরি উপোসী থাকে, কিন্তু দেখছি যে তার ওজন তো বাড়ছে, মানে কমছে না, বরং সে যথেষ্ট স্থূলাকারী হয়ে আছে। তো তখন বলবো, ও আচ্ছা, সকালে খাচ্ছে না, তার মানে রাত্রে খাচ্ছে। তো এই যে জায়গাটি এলো, তাকে বলা হচ্ছে অর্থাপত্তি। আমরা এর পার্থক্যগুলো দেখবো, মানে তর্ক সংগ্রহে অতটা আসবে না, যদি কোনোদিন বেদান্ত পরিভাষা ঠাকুর পড়বার সুযোগ দেন তখন আমরা এটার চর্চা করব, অর্থাপত্তি। আরেকটি কথা আসবে, তর্ক সংগ্রহে আমরা কিন্তু এই চার রকমেরই দেখবো, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শাব্দ। অনুপলব্ধি কি হচ্ছে? আনুপলব্ধিকো বা আনুপলব্ধিকা আপি ইতি ভাট্ট বেদান্তিনাহ। তো ভাট্ট বেদান্তি কারা? ভাট্ট বেদান্তি হচ্ছেন, প্রথম কথা, ভাট্টা কারা? এই যে পূর্ব মীমাংসা, এদের মধ্যে একটি ঘরানা যেমন প্রাভাকর ঘরানা, আরেকটি হচ্ছে কুমারিল ভট্টের ঘরানা, এবং আরেকটি ঘরানা হচ্ছে অদ্বৈত বেদান্তীদের। এবং অদ্বৈত বেদান্তি এবং কুমারিল ভট্ট দুজনেই এই আরেকটি প্রমাণ বলছেন অনুপলব্ধি, তারা একটি অনুপলব্ধি নামক প্রমাণকে মানছেন। তো এটি একটি এমন প্রমা যার মাধ্যম বা অনুপলব্ধি দিয়ে কি জানা হচ্ছে? আনুপলব্ধি। আনুপলব্ধি হচ্ছে নলেজ অফ দ্য অ্যাবসেন্স অফ সামথিং, এটি যেটার মাধ্যমে জানা যায় তাকে বলা হচ্ছে অনুপলব্ধি প্রমাণ। তার থেকে যে প্রমাণটি উৎপন্ন হলো অ্যাবসেন্স অফ অ্যান অবজেক্ট, তাকে বলা হচ্ছে আনুপলব্ধি। আরেকটি আছে সাম্ভবিক ঐতিহ্যকৌ আপি ইতি পৌরাণিকাহ। সম্ভব এবং ঐতিহ্য, খুব পুরনো একটি ঘটনা, তাই নিশ্চয়ই সেটা হয়েছিল অমুক হাজার হাজার বা কোটি কোটি আরো বারো বছর আগে কোনো একটি কল্পে হয়েছিল, তাই নিশ্চয়ই হয়েছিল। ঐতিহ্য। আর সাম্ভবিক মানে, আচ্ছা, শাস্ত্রে বলা আছে তার মানে নিশ্চয়ই তো হওয়ারই কথা, বা পুরাণে লেখা আছে অমুকে 10 ফিট বা 40 ফিটের হাইট, তো তাহলে তো তাই হবার কথা। তো আরেকটি হচ্ছে চৈষ্টিক আপি ইতি তান্ত্রিকাহা, তান্ত্রিকদের একটি প্রমাণ আছে, দুর্গাপুজো ইত্যাদিতে দেখলে বোঝা যায় অনেকটা, ওরা মুদ্রা প্রদর্শন করেন, বিভিন্ন ভাবে মুদ্রা দেখান। এই মুদ্রাগুলো তো এক একটা ইঙ্গিত, এই ইঙ্গিতকে যদি কেউ বুঝতে পারে
যে কি ইঙ্গিত করা হচ্ছে, তো সেই ইঙ্গিত হিসাবে কতগুলি তন্ত্রধারক আরো একটু যোগান দিয়ে দিল, সেই হিসাবে জিনিসপত্রগুলিকে প্রিপেয়ার করলো। তো এটিও একটি প্রমাণ। চেষ্টা চেষ্টা করছেন, মুদ্রা প্রদর্শন ইত্যাদি বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো করছেন, তার থেকে অন্য আরেকজন সে যে এই বিষয়ের অভিজ্ঞ সে বুঝতে পারছে। তো বলা হলো যে চেষ্টার থেকে যে জ্ঞানটি বা যে প্রমাটি উৎপন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে চৈষ্টিকা। এবং কি বলা হচ্ছে, এতেষাম মতে অস্বরসম সম্ভাব্য তস্য চাতুর্বিধম দর্শিতম। এবার এদের যে মতে অনেক রকম আর কি কন্ট্রাডিকশন বা দোষ আছে, তাই এখানে এই যথার্থ অনুভবের শুধু চাতুর্বিধ বা চার রকম ক্যাটেগরাইজেশনই করা হয়েছে। তদিতি तदिति यथार्थ अनुभवात्मक प्रमायाः करणम इति अर्थः। তৎকরণম ইতি এই শব্দের কথা বা এই বাক্যের কথা, তৎকরণম ইতি থেকে উপমান শব্দ ভেদাত এর কথা এখানে বলা হচ্ছে। তদিতি, হোয়াট ইজ তদিতি? यथार्थ अनुभवात्मक प्रमायाः करणम इति अर्थः। তো বলবার বক্তব্য কি, যে যথার্থ জ্ঞান রূপ যে প্রমা হচ্ছে, তার যে করণ, তার যে ইনস্ট্রুমেন্ট, তাকে তারই কথা এখানে বলা হচ্ছে। তো তাদের ইনস্ট্রুমেন্ট কি? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। আচ্ছা, হ্যাঁ, কিছু জিজ্ঞেস করার করতে পারো। এরপর একটা অন্য প্রসঙ্গ শুরু হবে, তাই এখানেই আমরা থামতে পারি। কিছু প্রশ্ন থাকলে চট করে করতে পারি। সৈকত বাবুরও তো বোধহয় প্রশ্ন ছিল, আপনি কি আগে বলবেন না আমি বলবো? না, আপনি বলুন, আমি তারপর বলছি। বেশ বেশ। হুম। তা তুমি যে অর্থাপত্তি বললে, তাহলে সেটাকে কিছুটা ডিডাকশনের মতো বলা যায়, তাই তো? হ্যাঁ, ডিডাকশনের মতো বলা যায়। এবং এটা নিয়ে আর কি এটার বিষয়ে একটা চর্চা হবে। আমরা তর্ক সংগ্রহে খুব বেশি হয়তো এটার বিষয়ে চর্চা দেখবো না, কোন টিকাতেও অতটা নেই। কিন্তু আহ, এটা নিয়ে বৈদান্তিকরাই বলেন যে আচ্ছা অর্থাপত্তি মানে দেখো, মধ্বরাও আবার কিন্তু অর্থাপত্তি বলে কোনো প্রমাণ মানেন না। ওরা তিনটে প্রমাণ বলেন: প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। হয়ে গেল। উপমানও করেন না, বলেন উপমান, অর্থাপত্তি, অনুপলব্ধি তিনটেকেই আমি অনুভবের মানে সরি অনুমানের মধ্যেই ঢুকিয়ে দিতে পারি, যে টাইপস অফ অনুমান এইভাবে করতে পারি। আহ নৈয়ায়িক বলবেন যে না না, উপমানটাকে আলাদা রাখবো কিন্তু অর্থাপত্তি অনুপলব্ধিকে আমি এর মধ্যেই ঢুকিয়ে দেবো, অনুমানের মধ্যেই ঢুকিয়ে দেবো। তো হ্যাঁ, আর তুমি যেটা বলছো যে ডিডাকশন বটে, ডিডাকশন বটে, কিন্তু মানে ওটাই যে সাবধান হতে হবে যে এটাকে কিন্তু অনুমান থেকে একটু ভিন্ন। মানে অন্তত যখন আমরা বেদান্ত পড়বো, অদ্বৈত বেদান্ত পড়বো, তখন আমরা দেখবো যে এটি কেন ভিন্ন, এই এই অর্থাপত্তি। আর ডিডাকশন তো বটে, অবশ্যই ডিডাকশন তো বটে, কিন্তু তুমি ডিডাকশন শব্দটা কি প্রয়োগ কিভাবে করছো, কেন করছো? ডিডাকশন বলছি কারণ ধরো, এটা ধরো মানে একটা জ্ঞান হিডেন আছে। এই যে ধরো তুমি বললে যে একজন সে খাচ্ছে না অথচ মোটা হয়ে, সকালে খাচ্ছে না অথচ মোটা হয়ে যাচ্ছে, তাহলে দেয়ার আর অ্যাকচুয়ালি টু সেন্টেন্স, ঠিক আছে? একটা সেন্টেন্স এইটা যে সে মোটা হয়ে যাচ্ছে, দ্বিতীয় সকালে সে খাচ্ছে না, সে মোটা হয়ে যাচ্ছে। আর আরেকটা থার্ড সেন্টেন্স হিডেন, যে খেলে মোটা হয়। ঠিক আছে, তাহলে সেই জন্য তুমি খুঁজছো যে অন্য কোনো সময় তাহলে খাচ্ছে, এইটা হলো ডিডাকশন, ওটা থেকে আসবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এবার হ্যাঁ, সৈকত বাবু, আপনি যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ, বলছিলাম যে আহ, স্মৃতির কি যথার্থ অযথার্থ হতে পারে, মানে এই দুটো অবশ্যই। ক্লাসিফিকেশন? অবশ্যই আপনি ভেবে দেখুন যে আহ, আপনার, ধরুন আমি আপনার বিষয়ে আর কি বলবো, যে আমি ধরুন একটা মানুষকে ভুল জানলাম, কেউ আমাকে সেই মানুষের বিষয়ে কতগুলি ভুল কথা বলে দিল, ঠিক আছে? হুম। আমার একটি ভুল ইমপ্রেশন তৈরি হলো, ও এই মানুষটা খুব খারাপ। তারপরে বহু বছর পরে সেই মানুষটি আবার আমার সামনে এলো, আমার তখন মনে পড়লো ও মানুষটি খুব বদমাশ। কি হলো? অযথার্থ স্মৃতিই তো হলো। কিন্তু এটা তো ধরো অযথার্থ অনুভবটা আমার পরে স্মৃতি হলো, এরকম নয় কি? মানে আমি কি ভুল ভাবছি? না মানে
অবশ্যই এইভাবে বলা যেতে পারে, বা হ্যাঁ এইভাবে বলা যেতে পারে যে অযথার্থ অনুভব থেকে একটা অযথার্থ স্মৃতি এলো, এটা বলা যেতে পারে। ঠিক আছে, কিন্তু আচ্ছা, স্মৃতি এবং অনুভব এবং অযথার্থ অনুভব কি তাহলে অযথার্থ স্মৃতি? তা নয়। কারণ স্মৃতির যে আমরা ডেফিনিশন দিচ্ছি, সংস্কার মাত্র জন্য একটি পূর্বের একটি সংস্কার রয়ে গেছে। সংস্কার বলতে ইমপ্রেশন। এই যে আমরা কথাটা বলি হুম না, যে হুম ফার্স্ট ইমপ্রেশন ইজ দি লাস্ট ইমপ্রেশন, এই যে বলি, একটা হুম ইমপ্রেশন, একটি সংস্কার রয়ে গেল আমার মধ্যে। সেই সংস্কারটি যখন রয়ে গেল, তখন সেই সংস্কার থেকে কি হচ্ছে যে আহ হ্যাঁ ও তো বলেছিল এই মানুষটি খারাপ, খারাপই নিশ্চয়ই, আমি এইবারও ওর সঙ্গে একটু দুর্ব্যবহার করে দিলাম। তো তখন কি হচ্ছে, তখন অবশ্যই মানে একটা অযথার্থ অনুভব থেকে একটা অযথার্থ স্মৃতি আসছে। কিন্তু অনুভবকে কি বলছি, অনুভব হচ্ছে তাৎকালিক, ওই মুহূর্তে, ইন দ্য মোমেন্ট। আচ্ছা স্মৃতি হচ্ছে হুম ওই মানে পাস্ট। ফার্স্ট হ্যাঁ এইটুকু। হুম আর একটা প্রশ্ন আছে। বলো। তাহলে এই যে অনুভব আর স্মৃতির মধ্যে পার্থক্য হলো, অনুভব ইজ মোর লাইক অফ পারসেপশন, তাই তো, যে তোমার কোনো একটা ইন্দ্রিয়কে ইনভলভ হতে হবে এবং না, দ্যাটস হোয়াই ইন্দ্রিয়কে ইট কেন ইজ ইনভলভ করতে হবে? ইনস্ট্যান্টেনিয়াস। ইন্দ্রিয়কে তো ইনভলভ করতে হবে না সবসময়। তুমি এই যে মানে ইন্দ্রিয়কে ইনভলভ করা তো শুধু প্রত্যক্ষে, অনুমানেও হ্যাঁ। এবার ইন্দ্রিয় তো ওখানেও লাগছে, বাট মানে সত্যি কথা বলতে গেলে ইন্দ্রিয় জন্য জ্ঞান আমরা যখনই বলি তখন কিন্তু বলি সেটা হচ্ছে প্রত্যক্ষ। এটা কিন্তু একদম ভুল করো না। ঠিক আছে, এবার বলো। না ঠিক আছে, যদি আমি তাহলে অনুমান যেটা বলছো সেটা, আচ্ছা দাঁড়াও, হ্যাঁ এবার তাহলে তুমি 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 বলছো যদি যে অনুভবের মানে ভাগ আছে আবার, আমি এটা গুলিয়ে ফেলছি, দাঁড়াও। যথার্থ অযথার্থ আছে, এবং অনুভবের মধ্যেও যথার্থ যথার্থ, অনুভব চার রকমের: প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শাব্দ। কারেক্ট। তো আমি যদি বলি যে যজ্ঞ করলে স্বর্গে যাবে, হুম এই যে তোমার প্রমা হয়ে গেল যে হ্যাঁ বেদে লেখা আছে যজ্ঞ করলে স্বর্গে যাব, প্রত্যক্ষ করেছো করনি, তাহলে হুম হুম হুম, বুঝলাম। ঠিক আছে তাহলে, আচ্ছা, না আমি এটা দিয়ে যেটা ভাবতে চাইছি যে ধরো তাহলে যে কারোর, ধরো শ্রীরামকৃষ্ণ দেখলেন ব্রহ্মানন্দজিকে দেখে যে কি বলে ওটাকে, যে গঙ্গা কালো হয়ে গেল, গঙ্গার সাদা জল কালো হয়ে গেল, ঠিক আছে, তাহলে এটাকে কি অযথার্থ অনুভব বলবো? না। হ্যাঁ তুমি যদি বলো যে হ্যাঁ তদ্বতি তৎপ্রকার জ্ঞানম, এইভাবে হ্যাঁ যদি দেখো, এক্স্যাক্টলি, যে হ্যাঁ রজতের জন্য হ্যাঁ রজত রীতি হতে অবশ্যই হবে মানে তো। তুমি যদি শুধু এইটুকুতেই দেখো তাহলে অবশ্যই তাই বলতে হবে। মানে আই উইল নট মিন্স ওয়ার্ডস হিয়ার, মানে তুমি যদি শুধু এই ডেফিনিশনটুকুতেই সীমিত নিজেকে রাখো। কিন্তু সমস্যা হচ্ছে যে নৈয়ায়িকরা তো প্রত্যক্ষ বলতে এই প্রত্যক্ষেই ইন্টারেস্টেড, যে আমাদের ইন্দ্রিয়, সাধারণ ইন্দ্রিয় দিয়ে, চর্মচক্ষের ইন্দ্রিয় দিয়ে আর কি তুমি দেখলে, ঠিক আছে। কিন্তু আরেকটি প্রত্যক্ষ হয়, যেটার কথা মধ্যরাও বলেছেন একটা জায়গায়, মধ্য সম্প্রদায় সেটা স্বীকার করে। নৈয়ায়িকরা এই বিষয়ে সাইলেন্ট, বৈদান্তিকরা এটা মানেন না। অদ্বৈত বেদান্ত এটা কিন্তু মানে না, আগেই বলে দিলাম। অদ্বৈত বেদান্ত সেটা মানে না, সেটা হচ্ছে যোগজ প্রত্যক্ষ। যোগজ প্রত্যক্ষ। তুমি মানে যেটা তুমি বলছো যে শঙ্করের অদ্বৈতে এটা করা হয় না, স্বীকার করা হয় না, স্বীকার করা হয় না, এবং তুমি শঙ্করের ফ্রেমওয়ার্ক দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারবে না, পারা যাবে না। পারা কিন্তু যাবে না। আমার মনে হয় কাশ্মীরি শৈবীয়রা হয়তো এটা মানবে। কাশ্মীর শৈব তো অবশ্যই মানে, কাশ্মীর শৈব দর্শন মানে, মধ্বরা মানে ইনফ্যাক্ট। হ্যাঁ যোগজ প্রত্যক্ষ তো অবশ্যই মানা হয়। হুম? কারণ মানে একই এটাকেই যদি তুমি রোল আউট করো, ঠিক আছে, যেরকম তুমি বললে যে ইন্দ্রিয় ধরো সূক্ষ্ম, ঠিক আছে, ধরো আমি ধরো ধ্যানে বসে শ্রীরামকৃষ্ণকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, তা ধ্যানে আমি ধরো চোখ বন্ধ করলে তো অন্ধকার, ঠিক আছে, তা সেখানে শ্রীরামকৃষ্ণকে দেখতে পাচ্ছি। যখনই দেখতে পাচ্ছি বললে তাহলে ওই যে যে তুমি যে বলছো যে সূক্ষ্ম ইন্দ্রিয় কোনোভাবে সেখানে আছে, কিছু দেখতে পাচ্ছি মানে আমি, ঠিক আছে, তাহলে কিন্তু আবার যেহেতু সেখানে অন্ধকার থাকা উচিত, চোখ যেহেতু বন্ধ, কোনো আলোর উপস্থিতি নেই, তাহলে তো সেটা আবার অযথার্থ অনুভব হচ্ছে আমার, ঠিক আছে। হুম, তো
শুধু এই ওটাকেই ধরো রোল আউট করে শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে, মানে ওটা আরো ব্যাপক অর্থে ব্যাপারটা হচ্ছে যে খুব মানে হতে দিনের হবে, বেলার যোগজ আলো প্রত্যক্ষ হচ্ছে, মানতে হবে, পাতি কথা। যোগজ প্রত্যক্ষ মানতে হবে। হ্যাঁ, মানে এই জায়গাটাতে একটু আলাদা, এবং তুমি পারবেই না এক্সপ্লেন করতে। ইনফ্যাক্ট সর্বপ্রিয়ানন্দজির খুব একটা সুন্দর টক আছে, যেখানে উনি বলছেন যে কাশ্মীর শাইভিজম ইজ মোর অ্যাবাউট এক্সপিরিয়েন্সেস। ঠিক আছে, সত্যি কথা। কারণ তুমি যদি দেখো যে তদ্বতি তৎপ্রকার জ্ঞান, আমি যদি বলি দেবদূতি তুমি জামাটা ঠিক ঠিক চিনছো না, এটা তুমি তুমি বলছো লাল, আমি দেখছি সাদা, তাহলে তো আমাকে একটা তো ওখানে পিয়ার রিভিউ আছে, আমি তো রিভিউ করে বলতে পারছি সেটা সাদা, আর তুমি দেখছো লাল, তোমার ভুল দেখা হচ্ছে। তোমার যৌগজ প্রত্যক্ষ কি ভেরিফায়েবল? না, যোগজ প্রত্যক্ষ ভেরিফায়েবল নয়। ভেরিফায়েবল নয়, কাজেই মানে শঙ্কর ওইটাতে মন দেননি খুব একটা নিজের ফ্রেমওয়ার্কে। মানে শঙ্করাচার্য ইনফ্যাক্ট এই প্রমাণ প্রমেয় নিয়ে খুব চর্চা করেননি, পরবর্তীকালে আচ্ছা। অদ্বৈত বেদান্তিটা বেশি চর্চা না, করেছেন। কিন্তু আমি বলবো যে যোগজ প্রত্যক্ষ ভেরিফায়েবল টু অ্যান এক্সটেন্ট, মানে ধরো তুমি যদি মানে যেগুলো ধরো ঠাকুরের হয়তো এই যোগজ প্রত্যক্ষ যে রাখালকে মানে রাখাল মহারাজকে দেখে গঙ্গা কালো হয়ে গেল, এইটা হয়তো ভেরিফায়েবল না হলেও এই যে ধরো ত্রিকা বা ধরো যে কাশ্মীরি শৈভিজমে যে বলে দিচ্ছে যে এইটা করলে এইটা হবে, সেই যোগজ প্রত্যক্ষ গুলো তো ভেরিফায়েবল, কারণ সেটাই তো একটা নির্দিষ্ট জিনিস করলে নির্দিষ্ট জিনিস হবে। সেটা তো যোগজ প্রত্যক্ষ না, সেটা তো তোমার তখন তোমার শব্দ প্রমাণ হয়ে গেল। তুমি শব্দ ঠিক দিয়ে ঠিক জানছো, শিবসূত্রে লেখা ঠিক আছে অমুক অমুক জপ করলে, অমুক ভাবে সাধন করলে, বা বিজ্ঞান ভৈরব তন্ত্রে লেখা আছে অমুক ভাবে ধ্যান করলে অমুক ফল হয়। সেটা ঠিক তো তোমার ঠিক। শব্দ প্রমাণ। তুমি সেই শব্দ Absolutely. প্রমাণটাকে তুমি মিলিয়ে নিচ্ছ যে হ্যাঁ মানে তোমার প্রত্যক্ষে সেটা আসছে, এই আর কি। বুঝলাম। তাহলে যোগজ প্রত্যক্ষ ইজ মোর লাইক আ ইন্ডিভিজুয়ালিস্টিক থিং। যথেষ্ট ইন্ডিভিজুয়ালিস্টিক, আনলেস হ্যাঁ মানে এরকম হতেই পারে যে সামবডি এলস হ্যাজ অলসো সিন ইট। গুরুদেব, আমরা যা যা বলি যে এটা কার কাছে ভেরিফাই করতে হয়, শাস্ত্রের কাছে ভেরিফাই করতে হয়, মহাজনের কাছে করতে হয়, এবং সর্বোপরি গুরুদেবের কাছে করতে হয়, গিয়ে ভেরিফাই করিয়ে নিতে হয় যে ঠিক ঠিক দেখেছে কিনা, না নাকি ভ্রম হয়েছে মনে। তো এর সঙ্গে এটার কোনো মানে সম্পর্ক নেই, মানে আমাদের এই এই নর্মাল প্রত্যক্ষ যথেষ্ট ভেরিফায়েবল। তো এবং এটার জন্য একটা বড় ক্রিটিসিজম হয়, এই যে আমাদের চন্দন ওই শতাবধানী গণেশ করতে থাকে, হ্যাঁ না? তো শতাবধানী গণেশ তো কাশ্মীর শাইভিজমের এই জন্য ক্রিটিসিজম করেন যে দেখো, শঙ্করের পন্থা খুবই তো সাইন্টিফিক, এবং তাই জন্য তিনি এইসব বলেননি যোগজ প্রত্যক্ষ, কাশ্মীর রাজ্যটি নষ্ট হয়ে গেল কারণ ওখানকার লোক এত বেশি অলৌকিক ব্যাপারগুলো নিয়ে থাকতো, যোগজ প্রত্যক্ষ নিয়ে থাকতো। উনি ওই এরকম আর কি শতাব্দী গানের সাথে এরকম একটা ক্রিটিসিজম করেন। অথচ মানে বলতে খারাপ লাগবে, এবং আমি অন রেকর্ড বলতে চাইছি না, তাই আমি জাস্ট এইটুকু বলছি যে আমরা করণের চর্চাটা আগামী ক্লাসে করব। করণ বিষয়ক চর্চাটা আমরা আগামী ক্লাসে করব, যে এই যে বলা হলো যে উপমিতির করক উপমান, এবং আহ, প্রত্যক্ষের করণ হচ্ছে প্রত্যক্ষ, অনুমিতির করণ হচ্ছে অনুমান, শব্দের করণ হচ্ছে শব্দ। এই যে করণ শব্দটি এলো, এই করণের অর্থ কি, তো সেই বিষয়ে চর্চা করব আমরা। এখানেই আপাতত থামাই, এবং আমি বাকি কথাটা একটু রেকর্ডিংটা বন্ধ করে বলছি। হ্যাঁ, নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ। শ্রী গুরুভ্यो নমঃ।